আমি যেখানে রিলেশনশিপে ছিলাম ওই যে জুতা চাটায় না, এটা মানুষ দেখতেছে, আমাকে মানুষ ফলো করে। তুমি লাইভে ছিলা? তুমি যখন ভালো কোনো কাজ করবা তখন তোমাকে কেউ অ্যাপ্রিশিয়েট করার জন্য তুমি দুইজন মানুষও পাবা না, রাইট? খারাপ সময় যাবে তোমাকে বাস দেওয়ার জন্য আশপাশ থেকে। আপনার তো ডাক্তার দেখানো উচিত, আপনার তো এখানে যাওয়া উচিত, আপনি তো মেন্টাল হয়ে গেছেন। আর কি অবস্থা, ছি ছি ছি। এত কিছু করার পরও প্রায়োরিটি আমি না, আমাকে কর্নার করে ফেলা হচ্ছে, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, বিশাল বড় একটা লাশ পড়ে আছে। যদি ডিভোর্সও হয়ে যায় তুমি না রিলেশনশিপটা থেকে বের হইতে পারো না। মাঝখানে লাইফে অনেক কিছু হয়েছে এবং তোমার লাইফে প্রেম, ব্রেকআপ, ডিভোর্স, আবার প্রেম। তুমি প্রেমে পড়লে পুরা তোমার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়। মানুষ যখন প্রেমে থাকে সো এক একজনের এফোর্ট দেয়ার সিস্টেম একদম ডিফারেন্ট। রিলেশনশিপ ধরে রাখার জন্য আমার যতটুকু সম্ভব করা আমি করি। তুমি ফেসবুকে সেও কান্নাকাটি করো, তুমি পাবলিক পোস্ট দিতে থাকো। 2005 থেকে আমি কাজ করতেছি। তোমার এত বয়স হয়ে গেছে। ইনকাম সোর্সটা আমাদের বাচ্চা আমলে শুরু হয়েছে। ইন্ডাস্ট্রির মানুষ আমাকে যে কি ভালোটা বাসে, কেউ যদি আমাকে ট্রোলও করতে চায় তারা ওইখানে ব্যাকআপ হয়ে দাঁড়ায়। কতবার পড়ছো তুমি? বাকিগুলা লাইক যদি প্রেমেই থাকতাম তাহলে তো বিয়ে করতে পারতাম না। মানে আমার হাজবেন্ডকে আমার এত ভালো লাগছিল, ভয়েস, গলার ভয়েস, কথা বলে সুন্দর করে, আমি জাস্ট দেখে বিয়ে করে ফেলছি, না বিয়ে করতে পারতাম না। মানে এটা আমি আমার ব্যাকআপ ছোটবেলা থেকে আমি এরকম। মানে হোয়াট রিয়েলি ওয়েন্ট রং? মানে তুমি কি হয়েছিল যে মানে তুমি স্ট্রেস দিছিলা, তুমি কি লিখছিলা? আমি একচুয়ালি স্ট্যাটাস দেই নাই বেসিক্যালি, এটা নিয়ে আসলে বলতে চাই না। মানে এটা জাস্ট বাড়ির সাথে তোমার সাথে কথা হয়নি? না না, আমার সাথে কি দেখে পোস্ট করছিস? একটা হ্যাঁ, আমার একটা পোস্ট দেখে, পোস্টার জাস্ট দেওয়ার সাথে সাথে 1 মিনিটের মধ্যে আমি ডিলিট করে ফেলছি। মানে লাইক আমি যেখানে রিলেশনশিপে ছিলাম সো আমাকে একটা বলছিল যেটা করতে হবে, তো আমি জাস্ট করছি যে সরি বলতে হবে, মাফ চাইতে হবে বা কিছু একটা, তাইলে হচ্ছে রিলেশনশিপ গেট ব্যাক পাবো। কি করে সেটা? হোয়াটএভার, ওটা আমি বলবো না। তো ওই যে জুতা চাটায় না, চুপ করো। আচ্ছা যাই হোক, সো আমি 1 মিনিটের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে নো, আমি এটা করবো না, আমি ডিল করেছি। বাট সামহাও আমি মানে আমার আসলে তখন মাথা খেয়াল ছিল না মঞ্জু যে এটা মানুষ দেখতেছে, আমাকে মানুষ ফলো করে। পাবলিক ফিগার না, লাইভও না, আমি জাস্ট একটা ভিডিও দিয়েছি। এন্ড সবচেয়ে মজার বিষয় মঞ্জু, এটা আমি আমার প্রবলেমের পরে বুঝছি, তুমি যখন ভালো কোনো কাজ করবা তখন তোমাকে কেউ অ্যাপ্রিশিয়েট করার জন্য তুমি দুইজন মানুষও পাবা না, রাইট? 15 জন, বেশি হলে 15 থেকে 16 জন। আর যখন তোমার খারাপ সময় যাবে তোমাকে বাস দেওয়ার জন্য আশপাশ থেকে, আপনার তো ডাক্তার দেখানো উচিত, আপনার তো এখানে যাওয়া উচিত, আপনি তো মেন্টাল হয়ে গেছেন। আর কি অবস্থা, ছি ছি ছি। আপনার ছেলেদের কি অবস্থা, আল্লাহ আপু। কিন্তু যখন আমি ভালো আছি বা আমি খুব হ্যাপি আছি তখন আমার বাচ্চাদের খবরও কেউ নেয় না, আমার খবরও কেউ নেয় না। তারপরে তুমি ভিডিও দিলা এন্ড দেন তোমার ভিডিও দেখে বারিশ ওটা পোস্ট করছে। হ্যাঁ, মেবি আই ডোন্ট নো, ডিড ইট হেল্প? হোপলি আমাকে মানুষ তখন হচ্ছে মানে জাস্ট যে দিদি স্টপ করো, এখন তোমাকে গেট ব্যাক করতে হবে। এন্ড অনেকেই ছিল, এর মধ্যে আসিফ খান, দাদার কথা আমি না বললেই নাই। দাদা জাস্ট মানে কি করতেছো তুমি, মানে তুমি অফ দাও। তবে এরপরে 1-2 সপ্তাহের মধ্যে আমি একটু মানে এনজাইটি আর প্যানিক এত বেশি হতো মঞ্জু, যেটার থেকে আমি মানে আমার একটা ফ্যাশন শো কোরিওগ্রাফি করলাম। ওই সময় আমার একটা মডেলের গ্রুপ হলো, ওরা সবসময় মানে আমি এখনো কানেক্টেড, গ্রুপ খোলার পরে ওই গ্রুপের মধ্যে আমরা অনেক ফান করি। সো ওইখান থেকে আমি জাস্ট মুভ অন করা স্টার্ট করলাম। আরও কিছু ইস্যুস ছিল মুভ অন করার জন্য। আমি যখন দেখলাম যে এত কিছু করার পরও প্রায়োরিটি আমি না, আমাকে কর্নার করে ফেলা হচ্ছে, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, সেটাও কেউ দেখতেছে না যার জন্য আমি করতেছি, তখন আমার আস্তে আস্তে 4 বছর রিয়েলাইজেশন হলো যে আমার আসলে এখন মুভ অন করা উচিত। বাট মুভ অন যে তুমি করছো, দেখো তুমি তোমার 2টা বেবি, তুমি তোমার হাজবেন্ডের কাছে ডিভোর্স হয়ে গেছে, দেন হি ডাইড ডিভোর্সের পরে। ওটা একটা ট্রমা, বিকজ অন্যরা রিলেট করতে পারবে না, কি 3 বছর আমাদের কোনো দেখা হয়নি। 3 বছর পর যখন আমি দেখছি যে লাশ, 3 বছর লাশ, বিশাল বড় একটা লাশ পড়ে আছে। অ্যান্ড আমি বাচ্চাদের নিয়ে যখন গেছি, এত সুন্দর একটা মানুষের লাশ, অ্যান্ড তুমি যখন লাশটা নামায় ফেল না কবরে, 2 মিনিটও লাগে না। আমি এখনো ওইটা ইমাজিনেশন করি যে লাশটা জাস্ট নামায় ফেলতেছে। আমি আমার বাচ্চাদের কথা বাদই দিলাম। এখন এটা বললে মানুষ মনে করবে যে ও তুমি তো তাহলে সিম্প্যাথি নিতেছো। আমি বাচ্চাদেরকে, তুমি যেটা বলো সেটা বলো, বাচ্চাদের সাইড করি, আমি বাচ্চাদের কথা বাদই দেই।
মানে এভাবে করে নামায় তো ওই নামানোটা মানে আমি ট্রমাটাইজ, মানে এটা আমি আসলে হ্যাঁ আমি ওই সময় আসলে আমার ওরকম ফিল আসে নাই, কিন্তু হয় কি মঞ্জু যখন তুমি যদি ডিভোর্সও হয়ে যায় তুমি না রিলেশনশিপটা থেকে বের হইতে পারো না, হ্যাঁ বাচ্চা থাকে, বিয়ে হয়ে গেলে সাইন হয়ে গেলে ওইটা থেকে বের হওয়া যায় না, তোমার যতই তুমি ডিভোর্স থাকো আরে পছন্দ হয় না আমার ওরে, কিন্তু একটা কিছু না কিছু, এটা আমি আরেকটা ইন্টারভিউতে বলছিলাম, কিছু না কিছু থেকেই যায় বুঝছো, পিছনে থেকেই যায়। তো আমার ওর জন্য অনেক খারাপ লাগে, মানে অ্যাজ আ পার্টনার বা লাইক আমি ওর জন্য কষ্ট পাই। এখন আমার রিয়েলাইজেশন হয় যে যদি আমি ওকে ঝগড়া লাগছে আমি ওকে ঘরে বসে বলতাম আচ্ছা ঠিক আছে যাও সরি, এটা না বলে আমিও জিদ দেখাইছি যে আচ্ছা যাও তুমি চলে যাবা, যাও চলে থাকতেছো না কেন, যাও চলে যাও, এগুলো না করে যদি তখন আমি ওকে বসায় বলতাম যে আচ্ছা ঠিক আছে সরি, কনসোল করতাম যে আচ্ছা ঠিক আছে ওকে ঠান্ডা হও ওকে, তাইলে হয়তো বা বাচ্চারা বাবা পেয়ে যেত। যেমন ছোটটা এখন স্কুলে যায় তো সবার বাচ্চার বাবা আসে তো পাপা গাড়ি, এই জিনিসটা ওর মাথায় ঢুকছে, তো ও আমার বাবার কাছে যে বলে পাপা, তো বাবা বলে আচ্ছা যাও তুমি, আমি তোমার নানা পাপা, যাও আমাকে পাপা ডাকো। তো এগুলো একটু মিস করি, বাট আমার ওই ট্রমাটা রয়ে গেছে যে এভাবে যে নামাচ্ছে। তুমি বললে যে এখন মানে বিয়ের পর ডিভোর্সের পরে যত বছরই যাক ডিভোর্স হয়ে গেল ওই ব্যাপারটি কিছু না কিছু তো থাকে, থেকে যায়। এবং আমি শিওর যে তুমি এখন এগুলো বলতেছো, কদিন ঠান্ডা হয়ে গেছে না, কদিন পরে আবার ধরো এগুলো আবার কত বছর পরে বললা, যেটা আমরা টাইটেলটা দিছি গুলতেকিন খান, জাস্ট ডিলিট করে দিয়েছে, কিন্তু উনি কিন্তু প্রথমে লিখেই দিছিল, হ্যাঁ অফ কোর্স উনি প্রথমে লিখেই দিছিল যে প্লিজ আমাকে এই লেখাটার জন্য কেউ কোনো নেগেটিভ কমেন্ট করবেন না, ওকে তাও করছে হ্যাঁ, পরে দুইটা ভাগ হয়ে গেছে। তো যেটা তুমি একটু আগে বলতেছিলা, তুমি কি বললা যে এতদিন পরে উনি কেন এটা বলছে, এক আমার কাছে তুমি এখন এতদিন পরে কথা বলতেছো তোমার হাজবেন্ডের কথা, জাস্ট বিকজ শি ইজ গুলতেকিন খান, এক্স ওয়াইফ অফ দ্য লেজেন্ডারি হুমায়ুন আহমেদ, বাংলাদেশের লাইক সবচেয়ে বড় তারকা যাকে বলি আমরা, মহাতারকা বাংলাদেশে, হি ইজ ওয়ান অফ দ্য সুপারস্টারস আমাদের বাংলাদেশে। তো যেহেতু ওনার নাম কোথাও দেখলে তোমাকে থামতে হবে, বাঙালি মাত্র, বাংলা ভাষাভাষী মাত্র কোথাও যদি নাম দেখো হুমায়ুন আহমেদ আমরা থেমে যাই, আমরা পড়ি ওনাকে নিয়ে যে কোনো কিছু। তো ওনার যে ছায়াটা এত বিশাল, তো সেইখানে যখন ওনাকে নিয়ে লেখা হয়েছে, হ্যাঁ এটা হইতে পারে বিকজ এই পার্সোনালিটি গুলতেকিন খান উনি আসলে নিজে ক্রিয়েট করছে, যে উনি কখনোই কিছু বলেন না, উনি অনেক ঠান্ডা মানুষ। দিস ওয়াজ দ্য ভেরি ফার্স্ট টাইম উনি কিছু একটা মানে যখন হুমায়ুন আহমেদ স্যার যখন চলেও গেছে ওনাকে ছেড়ে, তখন উনি ঠান্ডা, ওনাকে কেউ দেখে নাই। হ্যাঁ, তো হয়তো অনেকদিন পরে উনি লিখছে। এখন আমার কথা হচ্ছে তুমি এই কোশ্চেনটা কেন করছো, অনেকেই করছে যে এতদিন পরে কেন কথাটা। আমি তোমাকে বলি, তুমি একটু আগে বলতেছিলা না লাইক যে ওনাকে ওই ঠান্ডা অবস্থায় বের করে দিছিল, সো হ্যাঁ ওনার সাথে আমার রিলেটটা করি আমি তোমাকে। আমার যখন আমি যখন প্রেগনেন্ট, এখন আসলে বলা উচিত না, আমার বাসা থেকে না করছে সব কথা নিয়ে বলতে, এরকম অনেক ইনসিডেন্ট কিন্তু আমাদের সবার লাইফে হয়। সো আমিও কিন্তু আমার বাসা থেকে 4 মাসের প্রেগনেন্ট অবস্থায় আমিও অনেক সময় আম্মুর কাছে চলে আসতাম, অনেক ইনসিডেন্ট হইতো। হ্যাঁ, সো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে না মঞ্জু এরকম অনেক এটা আমি আমার এখন মানে ধরো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি আন্ডারস্ট্যান্ডিং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়, অনেক ইস্যুজ হয়, আমার মতন না, মানে যেটা হয়েছিল আমার পাস্টে এরকম না, মানে লাস্ট ওয়ান 3 মাস আগে যার সাথে আমার ব্রেকআপ, যদি আন্ডারস্ট্যান্ডিং হয় যে আমি জানতেছি আমার সাথে ঝগড়া করতেছে, কিন্তু একটু পরে বলতেছে আরে সরি, আরে বাদ দাও না, কেন ঝগড়া হলো এরকম, বা ঝগড়া হয়ে আমি বের হয়ে চলে আসলাম, তো বা আমাকে বললো এখন তুমি বের হও আমার বাসা থেকে, এক্ষুনি বের হবা, তোমাকে যেন আমি না দেখি, কিন্তু আধা ঘন্টা পরে সে রিয়েলাইজ করে আমাকে নিয়ে আসতেছে, আমি তার সাথে 4টা বছর 5টা বছর সংসার করতেছি, অ্যান্ড সবচেয়ে বড় কথা সেই মানুষটা এখন দুনিয়াতেই নাই, তাকে নিয়ে আমি খারাপ কথা বলতে পারি না, কারণ আমাদের দুনিয়ার একটা সিস্টেম, খারাপ কথা আর ফ্যাক্ট ডিফারেন্ট জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে হলো এটা আমাদের ইসলামের, আমি একটু চলে যাই, মানুষ মারা গেলে এখানে হিসাব নিকাশ শেষ করে দিয়ে মানুষ চলে যায়, ওই মানুষটার কিন্তু আমাদের কথা এখন আর মনে নেই, এরকম অনেক কিছু আছে। সো যখন লাশ নিয়ে যায়, এটা আমার সাথে হয়েছে, এক্সপিরিয়েন্স হয়েছে দেখে, আমার আম্মা আমাকে বলছে মাফ চাও, মানে তুমি আদনানের কাছে মাফ চাও, যা হয়েছে হয়ে গেছে, তুমি ওর কাছে মাফ চাও, তুমি ওকে মাফ করে দাও, নাহলে ওর এই হিসাবটা দিতে হবে, তো মাফ করে দিতে হয়। আগে পাস্টে আমাকে কি করছে নাকি আগে কি হয়েছে ওটা নিয়ে আমি ধরে বসেই থাকবো না, আমি চিন্তা করব যে এইভাবে না হয়ে যদি আমি ওকে আরো কিছুদিন পাইতাম, মানুষ মারা গেলে বিশ্বাস করবা
ছোট ছোট জিনিসও তোমার কাছে অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, এটা আমি বুঝি। আমাকে একটা চিঠি লিখছিল, হ্যাঁ ডায়েরি দিছে নতুন, বলে আসো তোমাকে একটা কিছু লিখে দেই, তো একটা নর্মাল চিঠি।